প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অশেষ শুভকামনা সবার জন্যে। আবারও হাসনাত আবদুল্লাহ, আর হাসনাত আবদুল্লাহ মানেই কোনো চমক। হাসনাত আবদুল্লাহ মানেই আমাদের চিন্তার খোরাক জোগানো কোনো পোস্ট, কোনো স্টেটাস, কোনো বার্তা। প্রিয় দর্শক শ্রোতা, কুমিল্লা ৪ অঞ্চলের সংসদ সদস্য এবং এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ গত সোমবার 11 মে তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তো সেই পোস্টটি আমি বেশ কয়েকবার পড়েছি, আসলে পড়তে বাধ্য হয়েছি। কারণ এই পোস্টে এমপি হাসনাত আবদুল্লাহর যা বয়স এবং অভিজ্ঞতা, এর সঙ্গে পোস্টের বক্তব্য যায় না আসলে। কারণ এই পোস্টের জন্য যে অন্তর্দৃষ্টি দরকার, যে গভীর অভিজ্ঞতা দরকার, লাইফ এক্সপিরিয়েন্স দরকার, সেইটি অনেকের দৃষ্টিতেই হাসনাত আবদুল্লাহর এখনো হয়নি বয়সের কারণে, কারণ তিনি সময় পাননি এত অন্তর্দৃষ্টি, এত বড় অভিজ্ঞতা অর্জন করবার। কিন্তু না, অতীতে অনেকেই তাদের বয়স নিয়ে, এনসিপি দলীয় নেতাকর্মীদের বয়স নিয়ে অনেকে ব্যঙ্গ করেছেন। কেউ কেউ তাদের হাঁটুর বয়সী বাচ্চা এরকমও বলেছেন। তো তাদের থোতাকে ভোতা করে দিয়ে তারা ক্রমশই প্রমাণ করে চলেছেন বয়স একটি সংখ্যা। আর কোনো বিষয়ে অন্তর্দৃষ্টি অর্জনের জন্যে, গভীর জ্ঞানার্জনের জন্যে পড়াশোনা করতে হয়, জানবার চেষ্টা করতে হয়, আর সৎ আগ্রহ থাকতে হয়। থাকলেই সেটি হওয়া সম্ভব। তো যাই হোক, মূল আলোচনায় চলে আসব। যে বিষয়ে হাসনাত আবদুল্লাহ কথা বলছিলেন সেইটি আমাদের পুলিশ বাহিনী সম্পর্কে, প্রিয় দর্শক শ্রোতা। আর শুরুতেই সবাইকে বিশেষ অনুরোধ করব এই এপিসোডটির সঙ্গে থাকবার জন্য শেষ অবধি। কারণ এটি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, আর এমন কিছু গুরুত্বপূর্ণ আলাপ হতে যাচ্ছে হাসনাত আবদুল্লাহর পোস্টকে কেন্দ্র করে, তার বক্তব্যকে ঘিরে এবং বিশ্লেষণ, যা আমাদের সত্যিকার অর্থে সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকের এই বিষয়ে কিছু অভিজ্ঞতা, কিছু ধারণা, কিছু তথ্য, কিছু এডুকেশন থাকা দরকার। তো শুরু করছি প্রিয় দর্শক শ্রোতা। তো যেটি বলছিলাম যে পুলিশ বাহিনী আমাদের কার্যত ভেঙে পড়েছিল 5 আগস্ট 2024 জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে। পুলিশ বিভাগটি আসলে ভেঙে পড়েছিল, ডিসফাংশনাল হয়ে গিয়েছিল। থানাগুলো এলোমেলো, কাজ করছিল না, পুলিশ বাহিনীর সদস্যদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। বলতে গেলে তারা শীতনিদ্রায় চলে গিয়েছিলেন। তো আস্তে আস্তে পরিস্থিতি আবার শিথিল হতে শুরু করেছে। পুলিশ বাহিনীর সদস্যরা ফিরে এসেছেন তাদের দায়িত্বে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আস্তে আস্তে শুরু হয়েছে, আর এখন একটি রাজনৈতিক সরকার ক্ষমতায়, বিএনপি। তো পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। তো এখনও পুলিশ বাহিনী নিয়ে নানা কথা হচ্ছে, তাদের নানা রকম স্টিগমা, সামাজিক অমর্যাদা সহ্য করতে হচ্ছে। বাহিনীর কিছু করাপ্ট, দুর্নীতিপরায়ণ এবং শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগের দোসর কিছু পুলিশ সদস্যের কারণে পুলিশ বাহিনীর সব সদস্য দুর্বৃত্ত ছিলেন না, আর এই সামাজিক অমর্যাদা পাবার ব্যাপারও তাদের ছিল না। কিন্তু কিছু দুর্বৃত্তায়িত সদস্যের কারণে তাদের মধ্যে বেশিরভাগই ঊর্ধ্বতন কর্মকর্তা, মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা না। তো হয়ে গিয়েছে, অমর্যাদার ভাগিদার পুলিশ বাহিনীর সব সদস্যকে হতে হয়েছে। তো প্রিয় দর্শক শ্রোতা, সব সরকারের আমলে আমরা দেখেছি পুলিশ সংস্কারের কিছু চেষ্টা নেওয়া হয়েছে, লোক দেখানো হলেও। বেশ কয়েকবার পুলিশ সংস্কার কমিশন গঠিত হয়েছিল, কিন্তু কোনো সরকার এই বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি মানে আসলে নিতে চায়নি। কারণ পুলিশ বাহিনী একটি কাঠামোতে দাঁড়িয়ে গেলে, পুলিশ বাহিনী শক্তিশালী হয়ে গেলে, সত্যিকার অর্থে ফাংশনাল হয়ে গেলে, তাদের অনেকেরই হাতে দড়ি পড়ত। তথাকথিত রাজনীতিবিদদের কথা বলছি, চোরদের কথা বলছি, যারা রাজনীতিবিদ ট্যাগ লাগিয়ে ঘোরেন কিন্তু তারা আসলে চোর ভিতর থেকে, দুর্বৃত্ত, ডাকাত, দস্যু। সবাই না, 2-4 জন ব্যতিক্রম তো আছেই, যারা সত্যিকারের দেশপ্রেম মূলমন্ত্র তাদের রাজনীতি করবার পেছনে। বাট বেশিরভাগ নিজের স্বার্থ ছাড়া রাজনীতিতে আসেননি, এখনও বেশিরভাগ নিজের স্বার্থ ছাড়া রাজনীতিতে নেই। আচ্ছা, তো সেই জন্যই বলছিলাম যে সরকারগুলো সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন এগিয়ে নিতে দেয়নি। একটি কমিশন গঠন করেছে, তদন্ত কমিটি করেছে, তারা সংস্কার রিপোর্ট দিয়েছে, সেটি মাসের পর মাস, বছরের পর বছর যাচাই বাছাইয়ের নামে বিভিন্ন কমিটিতে, সাব কমিটিতে পড়েছিল, কাজ হয়নি কিছু, অর্থাৎ সংস্কারটি হয়নি। তো তাদের সুবিধা ছিল সরকারে না থাকলে ইঙ্গিত করা, আমরা তো পুলিশ সংস্কার কমিশন করেছিলাম।
ওইটুকুই তাদের দায়িত্ব এবং কৃতিত্ব। হয়নি এটি কখনো, সংস্কার ঘটেনি। তো এখন পুলিশ সংস্কারের বিষয়টি উঠেছে, কারণ একটি দেশ সুন্দরভাবে চলতে পারে না আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে এবং পুলিশ বিভাগ স্বাধীনভাবে নিরপেক্ষভাবে কাজ করতে না পারলে। তো সেই জন্যে এখন এই আলোচনাটি এসছে, আর হাসনাত আবদুল্লাহ এই আলোচনায় একটি নতুন ডিমেনশন যোগ করেছেন। সোমবার 11 মে তিনি একটি পোস্ট দিয়েছেন পুলিশ বাহিনী সংস্কার সংক্রান্ত, যেখানে উঠে এসেছে অন্তরায়গুলো, অবস্ট্যাকলগুলো, কী কী কারণে পুলিশ ফাংশনাল ছিল না, পুলিশ ভালোভাবে কাজ করতে পারেনি, পুলিশ দুর্বৃত্তায়িত হয়েছিল, এবং পুলিশের সংস্কারের জন্য কোন কোন গুরুত্বপূর্ণ জিনিসগুলোতে ফোকাস করা দরকার সরকারের। চমৎকার একটি পোস্ট, প্রিয় দর্শক শ্রোতা। শুরু করছি তার পোস্ট, প্রথমে আপনাদের সঙ্গে শেয়ার করব, তারপর বিশ্লেষণে আসব। তো হাসনাত শুরু করেছেন এইভাবে। হাসনাত আবদুল্লাহ সংসদের প্রথম অধিবেশনে বলেছিলাম, পুলিশকে ম্যানেজ করে চলার সংস্কৃতি থেকেই দুর্নীতির জন্ম। পরে বাস্তব চিত্র জেনে বুঝলাম এই ম্যানেজ করার প্রয়োজনটা আসলে একটি প্রাতিষ্ঠানিক সমস্যার ফল। খোঁজ নিয়ে জানা গেল খুন ও ডাকাতির মতো গুরুতর মামলার তদন্তে একজন তদন্ত কর্মকর্তাকে মাত্র 6,000 টাকা দেওয়া হয়, অথচ একটি মামলার তদন্ত শেষ হতে কয়েক বছর লেগে যায়। এর মধ্যে একাধিকবার তদন্ত কর্মকর্তা বদল হন। স্বাভাবিকভাবেই এত অল্প বরাদ্দে কয়েকবার ঘটনাস্থল পরিদর্শন করতেই অর্থ শেষ হয়ে যায়। আরও উদ্বেগজনক বিষয় হলো, অর্থ পাচারের মতো জটিল ও সংবেদনশীল মামলার তদন্তে বরাদ্দ মাত্র 3,000 টাকা। হাজার হাজার কোটি টাকা পাচারের তথ্য উদ্ঘাটন করে আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করার জন্য এই পরিমাণ অর্থ বাস্তবতার সঙ্গে একেবারেই অসামঞ্জস্যপূর্ণ। এতে অপরাধ প্রমাণ করাই কঠিন হয়ে পড়ে। পুলিশ সদস্যদের কাছ থেকে জেনেছি, মামলার কাজে আদালতে যাতায়াত, সাক্ষ্য প্রদান কিংবা তদন্ত সংক্রান্ত বিভিন্ন খরচের জন্য অনেক ক্ষেত্রে কোনো সরকারি বরাদ্দ থাকে না। ফলে এসব ব্যয় তাদের ব্যক্তিগতভাবে বহন করতে হয়। প্রশ্ন হলো, একজন সরকারি কর্মচারী কেন নিজের পকেট থেকে রাষ্ট্রের দায়িত্ব পালন করবেন? বিশেষ করে কনস্টেবল, এএসআই বা এসআই পদে কর্মরতদের সীমিত বেতনে তা কতটা সম্ভব? এই বাস্তবতাই তাদেরকে অনাকাঙ্ক্ষিত উপায়ে অর্থ জোগাড়ে বাধ্য করে, যা একসময় দুর্নীতির চক্রকে স্থায়ী করে তোলে। সংসদে বলেছিলাম, প্রতিদিন 15 থেকে 16 ঘন্টা দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের জন্য যেন ওভারটাইম দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল এই বিষয়ে আশ্বাস দিয়েছেন, এখন প্রয়োজন এর বাস্তবায়ন। পাশাপাশি নিশ্চিত করতে হবে পুলিশ যেন কাজ চালাতে গিয়ে কাউকে ম্যানেজ করতে বাধ্য না হয় এবং কারো কাছে হাত পাততে না হয়। এর জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দ অত্যন্ত জরুরি। পুলিশ সদস্যদের কর্মপরিবেশের দিকেও নজর দেওয়া প্রয়োজন। অন্যান্য সরকারি চাকরিজীবীরা সপ্তাহে 2 দিন ছুটি পান এবং নির্ধারিত কর্মঘণ্টা অনুসরণ করেন, কিন্তু পুলিশের ক্ষেত্রে সাপ্তাহিক ছুটি প্রায় নেই। জনবল সংকট ও জরুরি সেবার প্রকৃতির কারণে অতিরিক্ত কর্মঘণ্টা হয়তো অনিবার্য, কিন্তু তার যথাযথ প্রতিদান, ওভারটাইম অবশ্যই নিশ্চিত করা উচিত। একই সঙ্গে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকারী সদস্যদের জন্য মানসম্মত, স্বাস্থ্যকর ও সম্মানজনক খাবারের ব্যবস্থাও তাদের প্রাপ্য অধিকার। জনগণের একটি বড় অংশ এখনও বিপদে পড়লে পুলিশের কাছে যেতে দ্বিধা করে। এই অবিশ্বাস দূর করা জরুরি। এমন একটি পরিবেশ গড়ে তুলতে হবে যেখানে মানুষ প্রথমেই পুলিশের শরণাপন্ন হতে আস্থা পায়। এর জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন প্রয়োজন। পুলিশকে না বলতে শেখাতে হবে। আইন বহির্ভূত বা অন্যায় কোনো নির্দেশ এলে তা প্রত্যাখ্যান করার মানসিকতা ও সাহস থাকতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় প্রভাবশালী ব্যক্তি বা মহল পুলিশের উপর চাপ সৃষ্টি করে বেআইনি কাজ করাতে চায়। এমনকি আমরা জনপ্রতিনিধিরাও কখনো কখনো অজান্তেই এই সংস্কৃতির অংশ হয়ে যায়। এই প্রবণতা থেকে বেরিয়ে আসা জরুরি। পুলিশ অবশ্যই সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আইনসম্মত নির্দেশ পালন করবে, এটাই শৃঙ্খলার ভিত্তি। তবে বেআইনি নির্দেশ মানার কোনো বাধ্যবাধকতা থাকতে পারে না। কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বা গ্রেপ্তারি পরোয়ানা থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আইনের বাইরে গিয়ে কাউকে গ্রেপ্তার করা বা হয়রানি করা কখনোই গ্রহণযোগ্য নয়। এই অবস্থান বাস্তবায়নের জন্য পুলিশ সদস্যদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে, যাতে বেআইনি আদেশ প্রত্যাখ্যান করার কারণে তারা কোনো ধরনের হয়রানির শিকার না হন। একই সঙ্গে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পদায়ন ও পদোন্নতি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশের পেশাগত স্বাধীনতা
ও আইনি সুরক্ষা নিশ্চিত করা আমাদের অঙ্গীকার। তবে আজ একজন পুলিশ অফিসারের বক্তব্য শুনে একটি প্রশ্ন থেকেই যায়, আমরা যেভাবে পুলিশের জন্য এই স্বাধীনতা ও সুরক্ষা নিশ্চিত করতে চাই, পুলিশ বাহিনী নিজেও কি তা অর্জনে সমানভাবে প্রস্তুত? প্রিয় দর্শক শ্রোতা, এই প্রশ্নের উত্তর আমাদের কাছে আসলে এই মুহূর্তে নেই। কারণ প্রতিটি রাজনৈতিক সরকারের আমলে পুলিশ বাহিনীর সদস্যরা চেষ্টা করেছে যতটুকু সম্ভব সেই দলের সেই মতের নীতি আদর্শের সঙ্গে মানিয়ে চলতে, তাদের হুকুম আহকাম মেনে চলতে এবং তাদের হ্যাঁতে হ্যাঁ নাতে না মিলিয়ে চলতে। কখনো বেশি হয়েছে, কখনো কম। এইটি বিএনপির আগের সরকারগুলোর আমলে ছিল না তা না, ছিল। কিন্তু শেখ হাসিনা এই অসভ্যতার ষোলকলা পূর্ণ করেছিলেন। শুধু পুলিশ বাহিনীকে না, সেনাবাহিনীর একাংশকেও দুর্বৃত্তায়িত করেছিলেন। অন্য বিভাগের কথা তো বলে লাভই নেই। বিচার বিভাগকেও, এমনকি উচ্চ আদালতকেও দুর্বৃত্তায়িত করেছিলেন শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ। তো বিএনপি বিষয়টিকে সেই পর্যায়ে নিয়ে যায়নি, বাট কম বেশি তাদের সময়ও হয়েছে। তো জুলাই অভ্যুত্থানোত্তর বাংলাদেশে আমরা আগের পরিস্থিতিতে ফিরে যেতে চাই না। তাই সত্যিকার অর্থে পুলিশ বিভাগের সংস্কার প্রয়োজন। এবং হাসনাত আবদুল্লাহ যে বিষয়গুলো অ্যাড্রেস করেছেন, জরুরিভাবে এর কিছু কিছু এক্ষুনি সমাধান করা প্রয়োজন। যদি সরকারি অন্যান্য বিভাগের কর্মচারী কর্মকর্তারা সাপ্তাহিক ছুটি ভোগ করতে পারেন, অন্যান্য ছুটি ভোগ করতে পারেন, পুলিশ বাহিনীর সদস্যরা না কেন? যদি অন্যদের কর্মঘণ্টা নির্দিষ্ট থাকে, পুলিশ বাহিনীর সদস্যদের না কেন? বাধ্যতামূলক তাদেরকে দিয়ে 15, 16, 17, 18 ঘন্টা কেন কাজ করানো হবে? তারাও তো মানুষ। শুধু তাদের প্রবলেমগুলো আমরা বলবো, তারা আমাদের জন্য এই প্রবলেম ক্রিয়েট করেছে, এই কাজ করেছে, এই খারাপ কাজ করেছে, কিন্তু মানুষ হিসেবে তাদের ন্যূনতম মৌলিক মানবিক প্রয়োজন মেটাবার চাহিদাও তো আছে, থাকতেই পারে। সেইটি পূরণ করবার কথা কে ভাবছে, কে ভেবেছে? যা আমরা শুনলাম তার পোস্ট থেকে, যে খুন বা এরকম জঘন্য অপরাধগুলোর মতো অপরাধের জন্যে একজন তদন্ত কর্মকর্তা 6,000 টাকা পেয়ে থাকেন খরচ হিসেবে, আর সেই 6,000 টাকা তাকে কয়েক বছর ধরে ব্যয় করতে হয়। তাও একজনের হাতে থাকে না। এই কয়েক বছরে একটি মামলার তদন্ত রিপোর্ট জমা দিতে যে বছর লাগে, একাধিক কর্মকর্তা চলে আসেন, বদলি হয়, তো সেই 6,000 টাকার হিসেব কার কাছে থাকে? আর থাকলেই বা কি, ভাগ করে নিলেও তো কোনো লাভ নেই। রিক্সা ভাড়া হতে পারে সেই টাকা দিয়ে, তদন্ত কাজে খরচ কোত্থেকে জোগানো হবে? তো পুলিশ বাহিনীর যানবাহনের সমস্যা, তো সেটি আমি নিজের থেকে অনেক জায়গায় লক্ষ্য করেছি। অনেক শিল্প প্রতিষ্ঠান, জেলা উপজেলা বিভিন্ন পর্যায়ে, এমনকি ঢাকায় আমরা অনেক সময় দেখি অমুক কোম্পানির সৌজন্যে, অমুক শিল্প প্রতিষ্ঠানের সৌজন্যে পুলিশকে গাড়ি দেওয়া হয়েছে, পুলিশ সদস্যরা সেই গাড়িতে করে চড়ছেন। এইটিও বন্ধ হতে হবে। কোনো শিল্প প্রতিষ্ঠান বাংলাদেশে অতটা মানবিক হয়ে যায়নি যে শুধু জনগণের কল্যাণের জন্য, পুলিশ বাহিনীকে বাঁচাবার জন্যে, পুলিশ বাহিনীকে সেবা করবার জন্যে, তাদের কাজকে যথাযথভাবে সম্পাদন করতে পারে সেটি নিশ্চিত করবার জন্য এই শিল্প প্রতিষ্ঠানগুলো গাড়ি কিনে দিচ্ছে লাখ লাখ টাকা খরচ করে। বিষয়টি মোটেই এরকম না। তারা যেই টাকা খরচ করে গাড়ি কিনে দিচ্ছেন কিংবা অন্যান্য লজিস্টিক ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করছেন বেসরকারিভাবে, তাদের এইটির পেছনে উদ্দেশ্য থাকে, আলটিরিয়র মোটিভটি কিন্তু ভিন্ন থাকে। কয়েক গুণ অন্যভাবে তারা আদায় করে নিতে চান এবং আদায় করে নিচ্ছেন। কারণ যেই থানার, যেই সার্কুলার পুলিশ অফিসাররা কোনো শিল্প প্রতিষ্ঠানের দেয়া গাড়ি ব্যবহার করবেন, সেই প্রতিষ্ঠানের অনিয়ম অন্যায়গুলো তারা দেখেও না দেখার ভান করবেন, করতে বাধ্য হবেন। তাই এই বেসরকারি লজিস্টিক সাপোর্ট নেবার ব্যবস্থাটি চিরতরে বন্ধ করতে হবে এবং পুলিশ বাহিনীর সদস্যদের অনতিবিলম্বে তাদের ওভারটাইম রেমিউনারেশন, অতিরিক্ত ঘন্টা কাজ করলে 8 ঘন্টার পর সেই টাকা তাদের বুঝিয়ে দিতে হবে পুরোপুরি, যেভাবে অন্য বিভাগের লোকেরা পেয়ে থাকে। এবং হাসনাত আবদুল্লাহ উল্লেখ করেছেন যে রোস্টার পদ্ধতিতে তাদেরকে ছুটির ব্যবস্থা করা যায় কিনা, সেটিও ভেবে দেখতে হবে। কারণ তারাও তো মানুষ, সাপ্তাহিক ছুটি তাদের কেন থাকবে না? তাদের পরিবার আছে, তাদের সোশ্যালাইজ করতে হয়, অন্যদের যদি করতে হয় তাদেরও করতে হয়। কারণ দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস যদি পুলিশ সদস্যরা ছুটি না পান, নির্দিষ্ট কোনো ছুটির ব্যবস্থা না থাকে, কখনোই তারা নিশ্চিত করে জানতে পারেন না কোন ঈদে, কোন পার্বণে, কবে তারা ছুটি পাবেন, কবে তারা পাবেন না। এটি তো হতে পারে না। এই ব্যবস্থাটির একটি সুরাহা দরকার। আর এই সব বিষয়ে সংসদে মুক্ত আলোচনা হতে পারে, সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে সব দল মিলে সংসদে মুক্ত আলোচনা করলে। আর এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আর এই সুযোগ সুবিধাগুলো পুলিশ বাহিনীর সদস্যদের নিশ্চিত করতে না পারলে আমরা তাদের কাছ থেকে শুধু সেবা চাইব, সেটি হবে না, সেটি হবার নয়। এবং যেখানে যেখানে প্রয়োজন তাদেরকে বরাদ্দ দিতে হবে। কিছু অভিজ্ঞতা আমারও আছে এই বিষয়ে। থানায় অনেক সময় দেখা গেছে থানা হাজতে যে আসামিরা থাকেন তাদের জন্য খাবারের ব্যবস্থা থানাকে করতে হয়। আমি খোঁজখবর নিয়ে দেখেছি
সেই বিষয়ে সরকারের বরাদ্দ আছে শুনেছি, সেই বরাদ্দের টাকা পেতে পেতে কয়েক মাস কয়েক বছর লাগে, দেন দরবার করে নানা রকম ফর্মালিটিস শেষ করে সেই বরাদ্দের টাকা পেতে হয়। বাট ক্যাশ টাকা খরচ করে থানাকে সে আসামিদের খাবার দিতে হয়। এটি এক ধরনের অসভ্যতা, বছরের পর বছরের অসভ্যতা পুলিশ বাহিনীর প্রতি করা হয়েছে, রাষ্ট্র করেছে, জেনে শুনে করেছে। অতীতে সংসদে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসাররা দু একজন গিয়েছিলেন, আইজি পর্যায়েরও কেউ গিয়েছিলেন, এমন নমুনা আছে। এইসব আলাপ তাদের করবার কথা ছিল, তারা কি কখনো করেছেন? কখনো করেননি, কোনো সংসদ সদস্য করেননি। কেন করেননি? তারা নির্দিষ্ট কোনো দলের ছিলেন, আর তারা জানতেন পুলিশ বাহিনীতে প্রকৃত সংস্কার হলে, পুলিশ বাহিনীর সদস্যদের প্রকৃত সুবিধা নিশ্চিত করলে, তাদের মেরুদণ্ড শক্ত হয়ে গেলে তাদের দল টিকবে না, দলটি তাদের জয় বাংলা হয়ে যাবে। কারণ দলগুলো অনেক ক্ষেত্রে দলগুলো টিকে আছে অবৈধ টাকা, কালো টাকা, এইসবের উপর। তাই প্রকৃত অর্থে স্বাধীন, মেরুদণ্ড শক্ত, হ্যাঁ কে হ্যাঁ, নাতে না মেলায় না, এরকম পুলিশ বাহিনী আমরা পাইনি, কখনো গড়ে ওঠেনি। বাট পাওয়া অসম্ভব সে কথা বলা যাবে না। হাসনাত আবদুল্লার মতো এমপিরা যখন সংসদে আছেন তখন আমরা সেই আশা করতে পারি আগামী দিনে পুলিশ বাহিনীর সদস্যদের ন্যায়সঙ্গত দাবি দেওয়াগুলো পূরণ হবে, এবং সেইটি পুলিশ বাহিনীকে ফাংশনাল করবার জন্য খুব দরকার। দেশের জনগণের জন্য একটি সত্যিকারের গণবান্ধব পুলিশ বাহিনী গড়তে হলে এই সুবিধাগুলো নিশ্চিত করতে হবে, এবং এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া আমাদের জন্য জরুরি। এবং আশা করছি সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেবেন। হাসনাতের দাবিগুলোর কতটুকু কী হয়েছে, পুলিশের ওভারটাইম রেমিউনারেশন দেওয়ার বিষয়ে তারা কি ভাবছেন, কবে থেকে দিতে পারবেন, এবং কোন ফরম্যাটে সেটি যাবে, এই সব বিষয়ে সংসদে একটি বক্তব্য, একটি বিবৃতি স্বরাষ্ট্রমন্ত্রী দিতে পারেন, দেশের মানুষকে জানাতে পারেন প্রকৃত সত্য কি, তারা কি করতে চাইছেন, আসলে কি চলছে। প্রিয় দর্শক শ্রোতা, সঙ্গে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাবেন।